যারা লাইভে আসছো তারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো। আচ্ছা কি দেখা যাচ্ছে কিন্তু ওই ওটা দেখা যাচ্ছে এখনো দেখা যাচ্ছে। যারা কমেন্ট সেকশনে চলে আসছো দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ার করো। ক্লিয়ার ওকে। এটা ভয়েসটা একটু ভয়েসটা দেখো সবাই। সবাই দেখো আমাকে শুনতে পাচ্ছ কিনা, ভয়েসটা আরেকবার চেক করো। ভাইয়া সাউন্ড কম হচ্ছে, এই একটা জিনিস নিয়ে তো মনটা হয় খারাপ। ওকে সাউন্ড ভলিউম রাইজ করে দিলাম। সঞ্জনা তানজিম কমেন্ট করছে ক্লিয়ার ভাইয়া। খুবাইব ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া ক্লিয়ার ওকে। সাউন্ডটা আরেকবার চেক করো শেষবারের মতো, দেখো সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। নো সাউন্ড সামিয়া জয়তী, সাউন্ড কম ভাইয়া। ওকে সাউন্ড ক্লিয়ার। সামিয়া ইসলাম লাইভা কমেন্ট করছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা আরো কিছুক্ষণ ওয়েট করবো, আরো কয়েক মুহূর্ত পরে আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করব। সাউন্ড লো যারা বলতেছো তারা নিজেদের ভলিউম বাড়াও, হেডফোন ইউজ করো। যাদের সাউন্ড লো তারা নিজেদের ভলিউম রাইজ করো, হেডফোন ইউজ করার চেষ্টা করো। আমার এমনিতে আজকে একটু মাথা ব্যথা করতেছে, এই কারণে আমি আজকে হয়তো ততটা চিল্লাতে পারবো না যতটা আমি চিল্লাতে অভ্যস্ত। আমরা আজকে কর্মমুখী রসায়ন পড়বো। তো মোটামুটি সবাই মনে হয় চলে আসছে, আমি আরেকবার একটু চেক করি। ওকে একটু এখানে দেখুন, এখানে দেখুন ঠিক আছে, মানে হচ্ছে যেখান থেকে লিখছি। আচ্ছা কর্মবিরসন দেখা যাচ্ছে না। ঠিক আছে সমস্যা নেই। তো হচ্ছে কর্মমুখী রসায়ন পড়ার শুরুতে ভাই কর্মমুখী রসায়ন আমরা কাজ করব রসায়ন নিয়ে। তা রসায়ন নিয়ে কেন কাজ করব? রসায়ন নিয়ে কাজ করব যাতে ঠিকমতো খাইতে পারি। আমাদের ঠিকমতো খাবার নিশ্চয়তার রেসপন্সিবিলিটির একটা পার্ট থাকে WHO। আমার মাথা কেটে যাচ্ছে। কর্মবিরসনটা আনতে হবে। এটা ক্যারি করি, এটা সেন্স। আচ্ছা সবার মনে হয় ঠিকমতো দেখতে পাচ্ছ, ঠিকমতো শুনতে পাচ্ছ? একটু খেয়াল করো তাহলে। যেটা বলতেছিলাম যে হচ্ছে খাবারের নীতি বা খাদ্য নীতি নিয়ে কথা বলার দায়িত্ব হচ্ছে WHO। WHO মানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সবাই আমরা জানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা হয় 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা হয় কবে বললাম? 7 এপ্রিল। তাহলে 7 এপ্রিল প্রতিষ্ঠা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর উপর বেস করে আমরা বলি যে স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। তো WHO 1996 সালে একটা মিটিং করে যেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড সামিট। ওয়ার্ল্ড ফুড সামিট WHO 1996 সালে একটা মিটিং, ওয়ার্ল্ড ফুড সামিট। তো এই ওয়ার্ল্ড ফুড সামিটে খাদ্য নীতি বাস্তবায়ন হয়। খাদ্য নীতি বাস্তবায়ন হয় ওয়ার্ল্ড ফুড সামিটে। তো খাদ্য নীতিতে কয়টা কথা বলা হয়েছে? 3টা কথা। তাহলে খাদ্য নীতিতে টোটাল আমরা কয়টা কথা বলছি? 3টা কথা কি কি? নাম্বার 1, সবার আগে আমার খাদ্যটা পেতে হবে। আমি খাদ্যটা যদি খাইতে চাই আমার ফার্স্ট টার্গেট কি? খাদ্যটা আমার আগে নিজের কাছে পেতে হবে। তো সবার আগে খাবারটা আমি পেলাম।
খাবারটা পাওয়ার পর খাবারটা আবার গ্রহণ করতে হবে। তাহলে নাম্বার 2 হচ্ছে খাদ্য গ্রহণের সামর্থ্য। নাম্বার 1 বলছি পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, নাম্বার 2 বলছি খাদ্য গ্রহণের সামর্থ্য, আর নাম্বার 3 হচ্ছে যে খাবারটা আমি গ্রহণ করছি তার উপযুক্ত ব্যবহার। নাম্বার 3 হচ্ছে খাদ্যের উপযুক্ত ব্যবহার। তাহলে টোটাল কয়টা কথা হলো? 3টা। তাহলে খাদ্য নীতির নীতি আসলে কয়টা? 3টা। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের উপযুক্ত ব্যবহার। আর একবার বলি, পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের উপযুক্ত ব্যবহার। ওয়ার্ল্ড ফুড সামিট কত সালে হয়েছিল? 1996 সালে। তারিখ কত? আর ডব্লিউএইচও প্রতিষ্ঠার তারিখ কত? 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। এইটুকু মনে রাখবো আমরা এখান থেকে। একটা বিষয় এই অধ্যায় শুরু করার আগে বলি, তোমরা বলছিলাম যে হচ্ছে 3 নিয়ে কথা হবে। তো এই অধ্যায়ে মোটামুটি আমরা যা পড়ব সবই 3 এর কাছাকাছি বা 3। তাহলে এই অধ্যায়ে আমরা সব পড়াশোনা কি নিয়ে করব? 3 নিয়ে করব, ঠিক আছে? খেয়াল করো। তাহলে হচ্ছে ওয়ার্ল্ড ফুড সামিটের সাল কত বলছি? 1996। মনে রাখিও, একটু পর জিজ্ঞেস করব। এখন আমরা পড়াশোনা করব সারণী। খাদ্য উৎপাদনের জন্য আমরা জানি খাদ্যের অধিক উৎপাদন বা খাদ্যের উৎপাদন হ্রাস রোধের জন্য আমরা সার ব্যবহার করি। অর্থাৎ হয় উৎপাদন কমে যাওয়া প্রতিরোধের জন্য ইউজ করি বা উৎপাদন বাড়ানোর জন্য ইউজ করি, সোজা কথায় বললে। তো এই সার আছে 3 প্রকার। নাম্বার 1 বলবা নাইট্রোজেন যুক্ত সার, নাম্বার 2 ফসফরাস, আর নাম্বার 3 পটাশিয়াম। তাহলে কয় প্রকার সারের কথা বললাম? 3 প্রকার সার। নাইট্রোজেন যুক্ত সার, ফসফরাস যুক্ত সার, পটাশিয়াম যুক্ত সার। একবার আমার সাথে মনে মনে বলো, নাইট্রোজেন যুক্ত সার, ফসফরাস আর কি? পটাশিয়াম। তো নাইট্রোজেন যুক্ত প্রধান সার হচ্ছে ইউরিয়া। নাইট্রোজেন যুক্ত প্রধান সার কি বললাম? ইউরিয়া। নাইট্রোজেন যুক্ত প্রধান সার কি বলছি? ইউরিয়া। ফসফরাস যুক্ত প্রধান সার হচ্ছে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। ট্রিপল সুপার ফসফেট। ফসফরাস যুক্ত প্রধান সার হচ্ছে টিএসপি। আর পটাশিয়াম যুক্ত প্রধান সার হচ্ছে মিউরেট অফ পটাশ, যেটাকে বলি পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট। তাহলে আমি জায়গাটা রিপিট করি। সার বললাম কয় প্রকার? 3 প্রকার। খাদ্য নীতির নীতি ছিল কয়টা? 3টা। তো সার 3 প্রকার কি কি আছে? নাইট্রোজেন যুক্ত সার, ফসফরাস যুক্ত সার আর পটাশিয়াম যুক্ত সার। নাইট্রোজেন যুক্ত প্রধান সার হচ্ছে ইউরিয়া। ইউরিয়ায় নাইট্রোজেনের কন্টেন্ট যদি তুমি এখান থেকে ভর বের করে শতকরা সংযুক্তি বের করো তাহলে পাবা 46%। অর্থাৎ ইউরিয়ায় নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 46%। আর এই ইউরিয়ার কাজ হচ্ছে উদ্ভিদের প্রধানত বৃদ্ধির সহায়ক। তাহলে উদ্ভিদের বৃদ্ধিতে কাজ করে কোন সার? ইউরিয়া সার। ইউরিয়া সারের প্রধান উপাদান কোনটা? নাইট্রোজেন। ইউরিয়ায় নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 46%। কথা ক্লিয়ার? এটুকু মনে রাখবো, ইউরিয়ায় নাইট্রোজেন 46%। ইউরিয়া উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। নাম্বার 2 ফসফরাস। ফসফরাস যুক্ত প্রধান সার হচ্ছে টিএসপি। ফসফরাস যুক্ত প্রধান সার হচ্ছে টিএসপি। টিএসপি হচ্ছে উদ্ভিদের মূলের বৃদ্ধির সহায়ক। তাহলে যদি উদ্ভিদের ওভারঅল উদ্ভিদের বৃদ্ধির কথা বলি তাহলে আমি বলবো নাইট্রোজেনের কথা, আর যদি স্পেসিফিক মূলের বৃদ্ধির কথা বলি তাহলে বলবো ফসফরাসের কথা। তাহলে মূলের বৃদ্ধির সহায়ক কোনটা বললাম? ফসফরাস। ফসফরাস যুক্ত প্রধান সার কোনটা? টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। বাকি থাকলো পটাশিয়াম। দেখো পটাশিয়াম, এটা একটা যদি সন্ধি বিচ্ছেদ করি, সন্ধি বিচ্ছেদ না কি বলে এটাকে, ব্যাস বাক্য বের করি সমাসের। পটাশিয়াম, সিয়াম, পটাই যে সিয়াম, পটাশিয়াম। তাহলে এখন তোমার যদি কেউ পটাতে চায়, আমি কিন্তু আদিউর রহমান সিয়াম ভাইয়ের কথা বলি নাই, আমি জানি সিয়াম ভাই দেখতেছে না, এখন একটু বাইরে গেছে কিছু সময়ের জন্য। তাহলে যেটা বলতেছিলাম যে পটানোর জন্য কি দরকার? ফুল দরকার। তুমি প্রথমে ফুল দিবা, পরে তুমি ফল রোপণ করবা, ফল থেকে বীজ হবে, বীজ থেকে গাছ হবে। তো সোজা কথা, পটানোর জন্য দরকার ফুল আর ফল। তাই উদ্ভিদের ফুল ফল ধারণের সহায়ক হচ্ছে পটাশ সার। তাহলে ফুল ফল ধারণের জন্য লাগবে কোনটা? পটাশ সার। তাহলে পটাশিয়াম হচ্ছে ফুল ফল ধারণের সহায়ক। মূলের বৃদ্ধির জন্য টিএসপি, আর টোটাল ওভারঅল বৃদ্ধির জন্য আমি দিব হচ্ছে ইউরিয়া। এইটুকু মনে রাখলেই হবে ইনশাআল্লাহ। তাহলে কয়টা সারের কথা বলছি? 3টা, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। একটা কথাও ভুল করব না, ঠিক আছে? এরপর মিউরেট অফ পটাশ মানে কি বললাম? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, দুইটাই ওভারঅল মনে রাখবা। আচ্ছা, জীবনে কিছু কিছু জিনিস থাকে নিষিদ্ধ, যেমন বিয়ের আগে প্রেম, এটা নিষিদ্ধ। তো এই নিষিদ্ধ জিনিসগুলাই আমরা কি করি? বেশি বেশি করি। যা নিষিদ্ধ দেখবা তাই করতে মন চায়, আর যা
পারমিশন আছে সেগুলো করতে ভালো লাগে না, এটা আমাদের জন্মগত হ্যাবিট। তো প্রিজারভেটিভের ক্ষেত্রেও দুইটা প্রিজারভেটিভ আছে নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে যে নিষিক্ত হয়ে যাচ্ছে, মানে নিষিক্ত করাও তো নিষিদ্ধ, নিষেকও কিন্তু নিষিদ্ধ, ঠিক কিনা? বিয়ের আগে, বিয়ের পর সবই ঠিক আছে। তো খেয়াল করো, নিষিদ্ধ প্রিজারভেটিভ আছে দুইটা, নাম্বার 1 ক্যালসিয়াম কার্বাইড আর নাম্বার 2 ফরমালিন। তাহলে নিষিদ্ধ প্রিজারভেটিভ কয়টা বললাম? দুইটা, একটা ক্যালসিয়াম কার্বাইড আর একটা হচ্ছে ফরমালিন। তো ফরমালিনের কন্টেন্ট তোমার পুরোপুরি পারতে হবে। ফরমালিন কি কি দিয়ে তৈরি না 1 2 3 বলছি না, অর্থে পড়াইতে গেলে কয়টা জিনিস দেখবো? তিনটা। ফরমালিন তৈরি হয়েছে তিনটা কন্টেন্ট। ফরমালিন কন্টেন্টের মধ্যে খেয়াল করো, প্রধান উপাদান হচ্ছে 40% ফর্মালডিহাইড। তাহলে ফর্মালডিহাইড কত পার্সেন্ট দিব? 40%। ফর্মালডিহাইডকে মিথানেল বলা যায়, অ্যালডিহাইড মিথানেল। 40% মিথানেল বা ফর্মালডিহাইড, 8% মিথানল। তাহলে মিথানল 8%, মিথানেল 40%। তাহলে 40% মিথানেল, 8% মিথানল, বাকি থাকলো 52%। পানি দিয়ে কভার করে দাও, তাহলে 52% পানি। তাহলে ফরমালিনের সংযুক্তি সবার পারতে হবে, 40% মিথানেল, 8% মিথানল, 52% পানি, ফরমালিন। আর ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে ফল পাকাতে ব্যবহার করি, সোজা কথা এটুকু মনে রাখো। ফল পাকাতে ব্যবহার করি কি বললাম? ক্যালসিয়াম কার্বাইড। ফল পাকাতে ইউজ করি ক্যালসিয়াম কার্বাইড। আর ফরমালিন আমাদের বডিতে পরিমাণে বেড়ে গেলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, মানে কিডনির আলট্রা ফিল্ট্রেশন হ্রাস পায়। তাহলে ফরমালিনের পরিমাণ বাড়লে ক্ষতি হয় কার? কিডনির কি হয়? গ্লোমেরুলাসের আলট্রা ফিল্ট্রেশন হ্রাস পায়। ফরমালিন কয়টা জিনিস দিয়ে তৈরি? তিনটা, 40% মিথানেল, 8% মিথানল আর 52% পানি। এখন তোমরা সবাই আমাকে এটা বলবা যে উদ্ভিদের মূলের বৃদ্ধির জন্য কোন সার অত্যাবশ্যক? কোন সার অত্যাবশ্যক উদ্ভিদের মূলের বৃদ্ধির জন্য? এটা সবাই কমেন্ট করো। এরপর কমেন্ট করছি সবাই। মূলের বৃদ্ধির জন্য অত্যাবশ্যক হচ্ছে ফসফরাস, আর ফসফরাস যুক্ত প্রধান সার হচ্ছে টিএসপি, আমরা সবাই জানি, মোটামুটি সবাই পারছো মাশাআল্লাহ। এরপর আমরা পড়ব হচ্ছে ফুড প্রিজারভেটিভ। এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা। এই জায়গাটাকে সবাই একটু সিরিয়াস থাকবো, খুব কঠিন না, সহজ, একটু থাকতে হবে। তো দেখো, ফুড প্রিজারভেটিভ ভাই দুই প্রকার হয়, একটা বলে প্রাকৃতিক বা ন্যাচারাল, আর হচ্ছে আছে কৃত্রিম। তাহলে ফুড প্রিজারভেটিভ হতে পারে প্রাকৃতিক, হতে পারে কৃত্রিম। তো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ নিয়ে মনে রাখবা যে এর থেকে আমরা পড়বো লবণ। খাদ্য লবণ হচ্ছে একটা সবথেকে বেশি ব্যবহৃত প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। পরীক্ষায় দিয়ে দেবে নিচের কোনটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, অপশনে সোডিয়াম ক্লোরাইড দিবে। তো তুমি এর আসলে সংকেতটা দেখে তোমার মাথায় কাজ করবে না যে এটা প্রাকৃতিক হতে পারে, কৃত্রিম একটা ফিল আসবে। তো এটা মাথায় রাখবা যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। তো সোডিয়াম ক্লোরাইডের খাদ্য সংরক্ষণের টার্মগুলো মজা, কিউরিং, আবার ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণকে বলে পিকলিং। এই দুটো টার্ম একটু ক্লিয়ার রাখবো, পিকলিং কি, কিউরিং কি। খেয়াল করো, লবণ 7 থেকে 15%, কত পার্সেন্ট বললাম? 7 থেকে 8 বলে অনেকে, বা 7 থেকে 15% লবণ দিয়ে খাবার সংরক্ষণকে বলে কিউরিং। 7 থেকে 8% লবণ দিয়ে খাবার সংরক্ষণকে বলে কিউরিং। আর ভিনেগার মানে হচ্ছে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আচার তৈরিকে বলে পিকলিং। তাহলে পিকলিং প্রক্রিয়ায় আচার তৈরি করি। যেসব ছেলের আচার পছন্দ, বুঝতেই পারতেছ, আচার ভালো লাগে, আচার ভালো, কখন ভালো লাগে? বমি বমিও আসে। তো যেসব ছেলেদের আচার খেতে দেখবা, তাদেরকে আর ভাই বলবা না, তাদেরকে বলবা মা, মানে মেয়ে বলবা, মা বলবা, বা তোমরা মামা হবা।
তাই ছেলেদের আচার ছেলেদের জন্য না, অর্থাৎ পিকলিং প্রসেসটা ছেলেদের জন্য না। পিকলিং পিকলিং 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড দিয়ে করব, কিউরিং 7 থেকে 15% লবণ দিয়ে করব। দুইটা টার্ম আলাদা। প্রাকৃতিক খাদ্য সংরক্ষকের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে লবণ, এর বাদে আছে সরিষার তেল, হলুদ এটসেট্রা এটসেট্রা, একটু নামগুলো জানলা, পরীক্ষা আসবে না। তো খেয়াল করো, হাতের লেখা দেখো, জীবাণুর জন্য ভালো পরিবেশ, বা জীবাণু বাঁচতে চায়, বা জীবাণুরা তো একটা মানুষ, তাই না? ওদেরও তো বাঁচতে চায়। তো ওদের বাঁচার জন্য ভালো পরিবেশ কোনটা? ওদের টেম্পারেচার চাই 35 থেকে 45। তাহলে জীবাণুর বাঁচার জন্য ভালো টেম্পারেচার কেমন চাই? 35 থেকে 45। পিএইচ চাই মোটামুটি 6.5 থেকে 7.5 বা 8.5। তাহলে তাপমাত্রা চাই 35 থেকে 45, পিএইচ চাই 6.5 থেকে 7.5। অক্সিজেনের উপস্থিতি দরকার, অক্সিজেন দরকার। কেন? অক্সিজেন থাকলে ওরা কি করতে পারবে? জারণ করে খাদ্যটা নষ্ট করে ফেলতে পারবে, তাই ওদের অক্সিজেন প্রয়োজন। তাহলে জীবাণুর জন্য ভালো পরিবেশের মধ্যে নাম্বার 1 আছে তাপমাত্রা, তারপরে আছে হচ্ছে পিএইচ 6.5 থেকে 7.5 বা 8.5 দিব, আর অক্সিজেনের উপস্থিতি। এইগুলা জীবাণুর জন্য ভালো। তাহলে আমি কোন খাদ্যকে বাঁচাইতে হলে, মানে খাদ্য সংরক্ষণ করতে হলে, অবশ্যই এই পরিবেশগুলো সবার আগে প্রোহিবিট করব। এই পরিবেশগুলো কখনোই দিব না, এটা আমার টার্গেট। তাহলে তাপমাত্রা আমি কত দিব? তাপমাত্রা যদি একবারে কখনো 121 পর্যন্ত তুলতে পারো, কত ডিগ্রি সেলসিয়াস তুলতে হবে? 121। তাহলে রিটোর্টিং হয়ে যায় একবারে। কি হয়ে যায়? রিটোর্টিং। টার্মটা মনে রাখবা, নির্বীজকরণ। তাহলে নির্বীজকরণ হয়ে যায় কত হলে বললাম? 121। তাহলে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিরেক্ট জীবাণু মুক্তকরণ করা সম্ভব। কত বললাম? 121। পিএইচ কমানোর জন্য আমি ফুড প্রিজারভেটিভ হিসেবে যা ইউজ করব তার অ্যাসিড হইতে হবে বা ক্ষার হইতে হবে। অ্যাসিড দিব, তীব্র অ্যাসিড দিব, পিএইচ নামাই নিয়ে আসবো, জীবাণু বাঁচতে পারবে না। আর অক্সিজেনের উপস্থিতি দূর করার জন্য আমি যা ইউজ করব তাকে বলে অ্যান্টি অক্সিডেন্ট, যে নিজে অক্সিজেনটাকে শোষণ করে নেবে নিজের সাথে, তাহলে অক্সিজেনটা জারণ করতে পারবে না। জায়গাগুলো আমি ইন ব্রিফ ক্লিয়ার করব, একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি আগে, খেয়াল করো। জীবাণুর জন্য ভালো পরিবেশে তাপমাত্রা কত বললাম? 35 থেকে 45। কিন্তু এই জীবাণু টোটালি দূর করে দিতে হলে আমার কত তাপমাত্রা দিতে হবে? 121। 121 তাপমাত্রা দিলে এটাকে কি বলে? এই 121 তাপমাত্রা দিয়ে জীবাণু মুক্ত করাকে বলে রিটোর্টিং। রিটোর্টিং এর তাপমাত্রা কত? কোশ্চেন আসে বোর্ডে, বলবা 121 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 1। পিএইচ লাগবে 6.5 থেকে 7.5। এটা কমাবো কি দিয়ে? অ্যাসিড দিয়ে, যেগুলোকে বলি অ্যান্টি মাইক্রোবায়াল। এবারেও ধাতব পদার্থ খাবার নষ্ট করে, তো এরা হচ্ছে খাবার নষ্ট হওয়ার জন্য দায়ী। এটুকু জাস্ট বললাম, একটু ঠান্ডা মাথায় আইডিয়া রাখো। এখন আসি ফুড প্রিজারভেটিভে। তো ফুড প্রিজারভেটিভ, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ আছে 3 প্রকার। নাম্বার 1 অ্যান্টি মাইক্রোবায়াল। ভাই মাইক্রোবস কথার অর্থ হচ্ছে জীবাণু। জীবাণুকে যারা মারে তার নাম অ্যান্টি মাইক্রোবায়াল, ডাইরেক্ট জীবাণুকে মারবে। নাম্বার 2 অ্যান্টি অক্সিডেন্ট, যে জারণ প্রতিরোধ করবে তার নাম হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে জারণ প্রতিরোধ করলো কে? অ্যান্টি অক্সিডেন্ট। জীবাণুকে ডাইরেক্ট মারলো কে? অ্যান্টি মাইক্রোবায়াল। আর বাকি আছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট হচ্ছে ধাতবায়নের ক্রিয়া থেকে হচ্ছে খাবারকে রক্ষা করে। তাহলে ধাতবায়নের ক্রিয়ায় বাধা দিবে কিলেটিং এজেন্ট, জারণ প্রতিরোধ করবে অ্যান্টি অক্সিডেন্ট, জীবাণুকে মেরে দিবে অ্যান্টি মাইক্রোবায়াল। তাহলে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ কয় প্রকার? 3 প্রকার। অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি অক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি অক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। খাদ্য নষ্ট হয় কার কার জন্য? 3 জনের জন্য। নাম্বার 1 জীবাণু, নাম্বার 2 এনজাইম, আর নাম্বার 3 ধাতব আয়ন। তাহলে খাদ্য নষ্ট হয় কিসের জন্য? 3টা জিনিস, জীবাণু, এনজাইম, ধাতব আয়ন। খেয়াল করো, খাবার নষ্টের জন্য দায়ী 3টা জিনিস, আর খাবার প্রিজার্ভ করার জন্য আমার লাগতেছে 3টা জিনিস। জীবাণুরে মারতেছে কে? অ্যান্টি মাইক্রোবায়াল। এনজাইমের জন্য জারণ হচ্ছে, এই জারণ প্রতিরোধ করতেছে কে? অ্যান্টি অক্সিডেন্ট। আর ধাতব আয়নের ক্রিয়া থেকে বাধা দিচ্ছে কে? কিলেটিং এজেন্ট। কথা ক্লিয়ার? খেয়াল করো, তাহলে খাদ্য নষ্ট হয় কয়জনের জন্য? 3 জন, জীবাণু, এনজাইম, ধাতব আয়ন। জীবাণু, এনজাইম, ধাতব আয়ন। আর হচ্ছে ফুড প্রিজারভেটিভ, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ কয় প্রকার? 3 প্রকার। অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি অক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। এইটা হচ্ছে আমার ব্রিফ বেসিক।
এই খাদ্য ফুড প্রিজারভেটিভ পড়তে হলে এই জায়গাটুকু সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। এইটুকু যদি পারো তারপরে আমরা সামনে এগোতে পারবো। তাহলে আবার আবার খেয়াল করো, খাদ্য নষ্টের জন্য দায়ী। এখন কোশ্চেন হতে পারে ভাই ধাতব আয়ন তো সবাই খারাপ না, কেউ কেউ ভালোও আছে। হ্যাঁ, তো খারাপের মধ্যে নাম্বার 1 খারাপ হচ্ছে 4টা, আয়রন 2+, আয়রন 3+, কপার 3+, কপার 2+, 4টা নাম মনে রাখবা। আয়রন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন, কোবাল্ট আর কপার আয়ন। ফেরাস, ফেরিক, কোবাল্ট, কপার 4টা আয়ন হচ্ছে খাবার তুলনামূলক বেশি নষ্ট করে। ঠিক আছে, যেটুকু বললাম ঠান্ডা মাথায় আবার খেয়াল করো। আর সবাই কমেন্ট সেকশনে আসো, সবাই আমাকে লিখে দাও যে রিটোর্টিং এর টেম্পারেচার কত। রিটোর্টিং এর টেম্পারেচার সবাই একবার কমেন্ট করো, ইনশাআল্লাহ তোমার সাথে কমিউনিকেশনটা যাতে ঠিক থাকে। রিটোর্টিং এর টেম্পারেচার সবাইকে কমেন্ট করতে বলছি। তাহলে আয়রন 4টা নাম কিন্তু খেয়াল রাখিও, আয়রন 2+, আয়রন 3+, কোবাল্ট 3+, কপার 2+, 4টা আয়ন। এই 4টা আয়নের প্রতিরোধ করার জন্য আমার কাছে কি আছে? কিলেটিং এজেন্ট আছে, খেয়াল রাখিও। ঠিক আছে, তাহলে আয়নের ক্রিয়া, ধাতব আয়নের ক্রিয়ায় বাধা দিবে কিলেটিং এজেন্ট, জারণে বাধা দিবে অ্যান্টিঅক্সিডেন্ট, আর আছে অ্যান্টিমাইক্রোবায়াল। ঠিক আছে, একটু দেখে রাখিও। এবার আমরা ওই অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিঅক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট নিয়ে পড়াশোনা করব। তো খেয়াল করো, অ্যান্টিমাইক্রোবায়াল সবাই কমেন্ট করছে। 121 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা ঠিক আছে, ওকে 121। চলে আসি অ্যান্টিমাইক্রোবায়াল। তো অ্যান্টিমাইক্রোবায়াল কি কি আছে? অ্যান্টিমাইক্রোবায়ালের নামের সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে যে ভাই এরা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল। আমি বেশি পড়াবো না, 4-5টা অ্যান্টিমাইক্রোবায়ালের কথা বলবো। তো নাম্বার 1 সোডিয়াম বেনজয়েটের কথা মনে রাখবা, সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম সরবেটের কথা মনে রাখবা, ক্যালসিয়াম প্রোপানয়েটের কথা মনে রাখতে হবে মাস্ট। অ্যাসিটিক অ্যাসিডের কথা তো বলে লাভ নাই, সাইট্রিক অ্যাসিড লাগবে আর নাইট্রেট লাগবে। একটু বেশি হয়ে গেল, আমি এতগুলা দিতে চাইছিলাম না, বাট ভাবলাম পড়াই দিই সবগুলা। তাহলে কি কি বললাম? সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম প্রোপানয়েট, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ। তাহলে খেয়াল করো, আবার খেয়াল করো, সোডিয়াম বেনজয়েট এর মধ্যে এই সবগুলার পিএইচ বা কোনটা দিয়ে কি খাবার সংরক্ষণ করা হয় এটা আমাদের লাগবে। ইন্টারমিডিয়েটের জন্য গুরুত্বপূর্ণ, একবার বলে দিব, একবারে ইন্টারমিডিয়েট মেডিকেল ভর্তি পরীক্ষা হলে যে দাগে আসবে, মাঝখানে কোনোবার পড়া লাগবে না ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করো, সোডিয়াম বেনজয়েট খুব বেশি আসে, এখান থেকে পরীক্ষায় প্রচন্ড আসে, অতিরিক্ত আসে। সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম প্রোপানয়েট, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আর নাইট্রেট লবণ। তো সোডিয়াম বেনজয়েট তো মনে রাখবা। শিহাব ভাই হচ্ছে খুব ভদ্র ছেলে, বুঝছো? শিহাব ভাই লাইফ টাইমে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। তো আমরা ঠিক করলাম যে হচ্ছে শিহাব ভাইয়ের বিয়ে দিব। তো আগেও বলছি যে শিহাব ভাইয়ের বিয়ে নিয়ে কনফিউশন এটা না যে আমরা কোন মেয়ের সাথে শিহাব ভাইয়ের বিয়ে দিব, কনফিউশন এটা যে শিহাব ভাইয়ের বিয়ে কোনো মেয়ের সাথে দিব না কোনো ছেলের সাথে দিব। তো এইসব শুনে তো শিহাব ভাই খুব রেগে গেছে, প্রচুর রেগে আছে আমাদের উপর, যে ঠিক আছে তোমাদের আমার বিয়ে দেওয়া লাগবে না, আমি নিজেই এখন 420 হব, 420 হয়ে 420টা প্রেম করে দেখাবে। শিহাব ভাইয়ের জীবনের লক্ষ্য এখন শুধু একটাই, 420টা প্রেম করা। তো এই 420 এই সোডিয়ামে, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম মানে শিহাব, বেনজয়েট মানে ভাই, শিহাব ভাই 420। তাহলে সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েটের পিএইচ হচ্ছে 4.20। সোডিয়াম বেনজয়েটের পিএইচ হচ্ছে 4.20, কারণ শিহাব ভাই 420। আমরা কিন্তু ওইভাবে কিছু বলিনি, আমরা সবাই চাই যে শিহাব ভাই 420টা প্রেম হোক। কিন্তু আমার আবারও একটাই সন্দেহ, 420টা প্রেম ছেলের সাথে হবে নাকি মেয়ের সাথে হবে? তো খেয়াল করো, সোডিয়াম বেনজয়েট কি বললাম? 4.20। সোডিয়াম বেনজয়েট 4.20, একটা পারলাম। সোডিয়াম বেনজয়েট 4.20। এখন ভাই নামের সাথে মিল আছে, সোডিয়াম বেনজয়েট, বেনজয়েট বেশি ব্যবহৃত,
তাহলে সবথেকে বেশি ব্যবহৃত প্রিজারভেটিভ কোনটা যদি পরীক্ষায় আসে বলবো সোডিয়াম বেনজয়েড। নামে বে আছে, বে ফর বেশি ব্যবহৃত, তাই সবথেকে বেশি ব্যবহৃত কোনটা? সোডিয়াম বেনজয়েড। সবথেকে বেশি ব্যবহৃত কোনটা? সোডিয়াম বেনজয়েড, ভুল করার কোনো সুযোগ নেই। নাম্বার 2 সোডিয়াম সরবেট। কোশ্চেন হবে সারা পৃথিবীতে বা সর্বত্র ব্যবহৃত হয় কোনটা? মানে একটা হয় সব জায়গায় বেশি ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে সব জায়গায় যার ব্যবহার আছে, কোথাও নিষিদ্ধ না। সারা পৃথিবীতে বা সর্বত্র ব্যবহৃত হয় কোনটা? সর্বত্র সরবেট। যেটা কোশ্চেন হয় আমার ওটা পড়া লাগবে। আমি একবার একটা কথা রিপিট করতে চাই, যে হচ্ছে মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করে কিন্তু সাফল্যকে নিশ্চিত করে। খুব ইম্পর্টেন্ট লাইন। আমাদের সাফল্য দরকার, আপাতত প্রতিভার দরকার নাই। অ্যাডমিশন টেস্ট সাফল্যের জায়গা, কিন্তু প্রতিভা দেখানোর জায়গা না। খেয়াল করো, তাহলে সোডিয়াম সরবেট সর্বত্র ব্যবহৃত হয়, এটাই পরীক্ষা আসবে। সর্বত্র ব্যবহৃত হয় কোনটা? অ্যানসার সোডিয়াম সরবেট। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? অ্যানসার সোডিয়াম বেনজয়েড। বেশি ব্যবহৃত হয় বেনজয়েড, সর্বত্র ব্যবহৃত হয় সরবেট। দুইটা পড়ে ফেলছি। ক্যালসিয়াম প্রোপানয়েড। পতে প্রোপানয়েড, পতে পাউরুটি। পতে প্রোপানয়েড, পতে পাউরুটি। পাউরুটি 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 পাউরুটি। তাহলে ক্যালসিয়াম প্রোপানয়েড পাউরুটিতে ব্যবহৃত হয়। ভেরি গুড। তাহলে পাউরুটি সংরক্ষণে ইউজ করা হয় ক্যালসিয়াম প্রোপানয়েড। এখন যে ফ্যাক্টরিতে পাউরুটি বানায় ওখানে কেক বানাবে না, তাহলে পাউরুটির সাথে তুমি কেক রেখে সংরক্ষণ করতে পারবে না? অবশ্যই পারবো ভাই। তাই ক্যালসিয়াম প্রোপানয়েড দিয়ে পাউরুটি আর কেক, পাউরুটি আর কেক। ঠিক আছে, এরপরের দিন আমার সাথে সবাই দেখা করতে আসবে, পাউরুটি আর কেক নিয়ে আসবা। এরপর চলে আসি অ্যাসিটিক অ্যাসিড। আমি জানি অ্যাসিটিক অ্যাসিড দিয়ে কি তৈরি করছি? ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিডের pH কত? 4.74। অ্যাসিটিক অ্যাসিডের pH হচ্ছে 4.74। আতে অ্যাসিটিক অ্যাসিড, আতে আচার। তাহলে আ ফর অ্যাসিটিক অ্যাসিড, আ ফর আচার। তাই আচারে ইউজ করা হয় অ্যাসিটিক অ্যাসিড, আচারে অ্যাসিটিক অ্যাসিড। পাউরুটিতে ক্যালসিয়াম প্রোপানয়েড, পাউরুটির সাথে ক্যালসিয়াম প্রোপানয়েড। সর্বত্র ব্যবহৃত হয় সরবেট। অ্যাসিটিক অ্যাসিডের pH বলেছি 4.74, সবাই আগেতে জানতাম। সোডিয়াম বেনজয়েড কত বলছি? 4.20। এরপর আছে সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড হচ্ছে আমার ভালোবাসা। এখানে একটা ভুল আছে, এখানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড আমাদের কেমিস্ট্রি বইতে বানান লিখছে ভুল। হাজারি স্যার বানান ভুল করছে, সঞ্জিত স্যার বানান ভুল করছে, কিন্তু তোমাদের মইনুল ভাই তো বানান ভুল করতে পারে না, বলার অপেক্ষায় রাখে না। তো আমি কি করলাম? আমি বাংলা একাডেমিতে গেলাম, বাংলা একাডেমিতে নালিশ করে দিলাম যে এই হাজারি স্যার, এই সঞ্জিত স্যার সবাই সাইট্রিক অ্যাসিডের বানান ভুল লিখছে। এটা তো সাইট্রিক অ্যাসিড হবেই না, এর উচ্চারণ হবে আলাদা, বানান হবে আলাদা। বাংলা একাডেমির পরিচালক আমার কাছে জিজ্ঞেস করলো যে জি স্যার বলেন বানান কি হবে? আমি বললাম ওর বানান আজকে থেকে সাইট্রিক না, ওর বানান হবে পাইট্রিক। সাইট্রিকের নাম চেঞ্জ করে কি করে দিলাম? পাইট্রিক অ্যাসিড। তখনই তো থ, কেন পাইট্রিক অ্যাসিড? আমি বললাম এর pH 3.14। সাইট্রিক অ্যাসিডের pH 3.14, তাই ওর নাম সাইট্রিক না পাইট্রিক অ্যাসিড। পাই এর মান 3.14। স্যার বললো বাহ, ঠিক বলছো তো, আজকে থেকে তুমি বাংলা একাডেমির পরিচালক, আমি বাংলা একাডেমিতে চাকরি করব না। এত সুন্দর কমপ্লেন নিয়ে আসতো, আর আমার বাংলা একাডেমিতে থাকার কোনো ইচ্ছা নেই বলে স্যারের তেল আপনি সুইসাইড করলো। তারপর থেকে এখনই বাংলা একাডেমিতে আমি নিজেই চালাই। তো খেয়াল, সাইট্রিক অ্যাসিডের pH কত বলবো? 3.14। ঠিক আছে, ওর নাম আজকে থেকে কি অ্যাসিড? পাইট্রিক অ্যাসিড। আর সাইট্রিক অ্যাসিড বলবো না। বাকি থাকলো কি? নাইট্রেট লবণ। তো নাইট্রেট লবণ নিয়ে একটা কাহিনী আছে। তো যেটা হইতো স্কুলে যাওয়ার সময় ছোটবেলায় যখন ক্লাস 5 এ বা 6 এ পড়তাম, আমার প্রতিদিনের দাবি ছিল আম্মুর কাছে 20 টাকা বা 15 টাকা। আম্মু দিত 5 টাকা বা 10 টাকা। আমি প্রতিদিন, আমার স্যার বলতো কি যে টার্গেট মেম্বার তো হইতে পারবা। তা আমি স্যারের কথা শুনে আমি প্রতিদিন বলতাম আম্মু 50 টাকা দাও, আম্মু 20 টাকা দাও, 30 টাকা দাও, যাতে 10 টাকা এট লিস্ট পাই বা তার বেশি পাই। তো একদিন কি হইছে, আম্মু 2 টাকা দিছে। আমি তো খুব রাগ করছি যে কি ব্যাপার, আমার মেম্বারের আসলেও দেয়া হলো না। খুব রাগ করে আমি বলছি না, আমার আজকে 100 টাকা চাই। আম্মু এবারে 2 টাকাও নিয়ে নিছে। মনে মনে ভাবতেছিলাম যে নাই মামার চেয়ে কানা মামা ভালো ছিল। তো মনে রাখবা, নাই মামার থেকে কানা মামা ভালো। নাই মামা মানে নাইট্রেট, মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়। মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করি কোনটা? নাইট্রেট। তাহলে মাছ মাংসতে নাইট্রেট, আচারে অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েড পাউরুটি আর কেক তৈরিতে বেশি ব্যবহৃত হয় বেনজয়েড, সর্বত্র ব্যবহৃত হয় সরবেট। সাইট্রিক অ্যাসিডের pH 3.14, অ্যাসিটিক অ্যাসিডের pH 4.74, সোডিয়াম বেনজয়েড 4.20। এই নাইট্রিক অ্যাসিড কি তৈরি করছে?
মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করছি। এখানে একটা প্যাচ আছে, একটু সবাই ঠান্ডা মাথায় খেয়াল করি। তো মাছ মাংসে কি আছে? প্রোটিন আছে। প্রোটিনের কি আছে? অ্যামিনো গ্রুপ আছে, প্রোটিনের অ্যামিনো গ্রুপ। আর এই নাইট্রেট সংরক্ষণে কোন গ্রুপ? নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপ আর অ্যামিনো গ্রুপ দুইটা মিলে তৈরি করে নাইট্রাসো অ্যামিন। কি তৈরি করে বললাম? নাইট্রাসো অ্যামিন। নাইট্রাসো অ্যামিন। নাইট্রাসো অ্যামিন যেটা নাম্বার 1 কার্সিনোজেন গ্রুপভুক্ত। নাইট্রাসো অ্যামিন নাম্বার 1 কার্সিনোজেন গ্রুপভুক্ত। তাহলে নাইট্রাসো অ্যামিন আমি কি খাইতে দিতে পারবো সবাইকে? সবাইকে দিতে পারবো, শুধুমাত্র আমার জানকে দিতে পারবো না। জানকে কি আর খাইতে দেওয়া যায়? ক্যান্সার হবে এমন কিছু। এই কারণে সব দেশে এখনো নাইট্রেট সংরক্ষক শুধুমাত্র জানে চলে না, যাতে জার্মানি আর নতে নরওয়ে। তাহলে নাইট্রেট সংরক্ষক কোন দুই দেশে বাদ দিছে? জার্মানিতে বাদ দিছে, নরওয়েতে বাদ দিছে। খেয়াল করিও। তাহলে অ্যামিনো গ্রুপ নাইট্রো গ্রুপ মিলে তৈরি করছে কি? নাইট্রাসো অ্যামিন। নাইট্রাসো অ্যামিন লেভেল 1 কার্সিনোজেন। তাই আমি ওটাকে আমার জানকে খাইতে দিব না। মানে দুইটা দেশ নির্ণীত করছে, নাম্বার 1 জার্মানি আর নাম্বার 2 নরওয়ে। কথা ক্লিয়ার? তাহলে আশা করা যায় যে মোটামুটি প্রিজারভেটিভ অ্যান্টি মাইক্রোবায়াল সম্পর্কে একটা আইডিয়া হইছে। তোমাদের কাছে সবার কোশ্চেন হচ্ছে কোন কোন ধাতবায়ন? চারটা ধাতবায়ন ছিল যারা হচ্ছে খাদ্য নষ্ট করতে হেল্প করে, মানে খাদ্য পচায় ফেলে। সেই ধাতবায়নগুলোর নাম সবাই কমেন্ট করো একবার একটু। অ্যান্টি মাইক্রোবায়াল তো পড়াই গেলাম, অ্যান্টি মাইক্রোবায়ালটা মনে রাখতে থাকো। চারটা আয়ন, চারটা আয়নের নাম কমেন্ট করবা। তাইম আহমেদ খান কমেন্ট করছে ভাইয়া চারটা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, মুগদা মেডিকেল থেকে ভালোবাসা নিবেন। ওকে, সজীব মল্লিক, রাহাত, জয়ন্ত শতদল, নুসরাত নূর আয়াত কমেন্ট করতে থাকো সবাই, আমি দেখছি। তাহলে অ্যান্টি মাইক্রোবায়াল পড়ে ফেললাম। এরপর চলে আসবো অ্যান্টি অক্সিডেন্টে। তো অ্যান্টি অক্সিডেন্ট আছে দুই প্রকার। অ্যান্টি অক্সিডেন্ট আছে দুই প্রকার। একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টি অক্সিডেন্ট, আর একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টি অক্সিডেন্ট। তো খেয়াল করো, অ্যান্টিঅক্সিডেন্ট যে তার টার্গেট হচ্ছে জারণ হইতে দিবে না। অ্যান্টিঅক্সিডেন্টের টার্গেট জারণ হইতে দিবে না। আমি জারণ বন্ধ করতে চাই, তাহলে আমার প্রথম সহজ উপায় হচ্ছে অক্সিজেনটারে ধরে নিয়ে যাব, অক্সিজেনটা নিয়ে চলে আসবো, শেষ। জারণ তো হবে না, অক্সিজেন ছাড়া জারণ সম্ভব না ভাই? সম্ভব না। তাহলে জারণ প্রতিরোধের প্রথম এবং সবচেয়ে ইজি উপায় হচ্ছে অক্সিজেন ধরে টেনে নিয়ে আসা। না পারলাম না অক্সিজেন আনতে, কি করতে হবে? আলটিমেটলি বিক্রিয়া হওয়ার সময় এ আর বি বিক্রিয়া করতেছে, মাঝখানে একটা পেজে এ বা বি এদের মুক্তমূলক তৈরি হয়। এই মুক্তমূলক পরবর্তীতে যে বিক্রিয়া অংশগ্রহণ করে একটা প্রোডাক্ট তৈরি করে, অর্থাৎ উৎপাদ তৈরি করার আগে একটা স্টেজ থাকে, অন্তর্বর্তী স্টেজ, যেখানে মুক্তমূলক তৈরি হয়। আমি মুক্তমূলকটা শোষণ করে নিয়ে আসবো, তাহলেও তো বিক্রিয়া বন্ধ হয়ে গেল। তাইলে সোজা কথা, জারণ প্রতিরোধের উপায় দুইটা। একটা হচ্ছে অক্সিজেন শোষণ করতে হবে, অক্সিজেন শোষণ করতে না পারলে মুক্তমূলক শোষণ করতে হবে। ইজি কোনটা? অক্সিজেন শোষণ করা। তাহলে ইজি হচ্ছে অক্সিজেন শোষণ করা, অক্সিজেন শোষণ না করতে পারলে মুক্তমূলক শোষণ করতে হবে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্টের টাইপ দুইটা, একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কি কি আছে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড লবণ। চারটা, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড লবণ। এক কথায় যদি বলি এসএস, এভাবে মনে রাখবা, এ সি ই। ওই এ সি ই হচ্ছে ভিটামিন আর এস ফর সালফাইড লবণ। পরীক্ষায় যখন কোশ্চেন হয়, জয় ভাইয়া কোশ্চেন করে দেয়
যে কোনটি নয় অপশনে দিয়ে দেয় সালফেট লবণ, সালফেট সালফাইড আলাদা করে নিবা। তাহলে চারটা কি বললাম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর সালফেট লবণ। অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কয়টা বললাম, চারটা, ভিটামিন এ, সি, ই আর সালফাইড লবণ। আর মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আছে চারটা, কি কি, BHA, butylated hydroxy anisole, butylated hydroxy anisole, BHT, butylated hydroxy toluene, butylated hydroxy anisole, butylated hydroxy toluene, TBH, tertiary butylated hydroquinone। তাহলে BHA butylated hydroxy anisole, BHT butylated hydroxy toluene, TBHQ tertiary butylated hydroquinone, আর লাস্ট আছে প্রোপাইল থাকবে। সবাই এসএস মারো, এসএস দাও। তাহলে মুক্তমূলক শোষণকারী কি কি বললাম, BHA, BHT, TBHQ আর প্রোপাইল গ্যালেট। অক্সিজেন শোষণকারী চারটা কি কি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড লবণ। ক্লিয়ার? সবাই কমেন্ট করবা যে হচ্ছে সোডিয়াম বেনজয়েটের পিএইচ কত, আর সর্বত্র ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবায়াল কোনটা, সর্বত্র ব্যবহৃত কোনটা, আর সোডিয়াম বেনজয়েটের পিএইচ। দুইটা কোশ্চেন একবারে কমেন্ট করে দাও সবাই। এটা খেয়াল করতে থাকো, লিখতে থাকো। তাহলে অক্সিজেন শোষণকারী কি কি বললাম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড লবণ। মুক্তমূলক শোষণকারী আছে BHA, BHT, TBHQ আর প্রোপাইল গ্যালেট। ঠিক আছে? তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট মোটামুটি পারার কথা, খেয়াল করো সবাই অ্যানসার দাও। তাহলে আশা করি আমরা এটা পারবো যে মুক্তমূলক শোষণকারী চারটা আছে আর অক্সিজেন শোষণকারী চারটা আছে, ইনশাআল্লাহ সবার কাছে ক্লিয়ার। ইভেন মেডিকেলে চান্স পাওয়ার পরেও প্রথম 6 মাস ভাইবা বোর্ডে বায়োকেমিস্ট্রি পরীক্ষা দিতে গেলে নিয়মিত ফেস করতাম যে অক্সিজেন শোষণকারী মানে অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর নাম বলো, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কি কি আছে। তো সবসময় বলতে হতো ম্যাম ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড লবণ। ওখানে আবার ভিটামিন এ টা একটু স্টাইল করে বলা লাগতো, প্রো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড লবণ। ভিটামিন এ তিনটা বলতাম, সবাই এটা ভুল করবে না কোনোভাবেই না। আর লাস্ট বাকি আছে হচ্ছে কিলেটিং এজেন্ট। তো খেয়াল করো, কিলেটিং এজেন্ট আছে, মনে রাখবা দুইটা কথা মনে রাখলেই হবে। EDTA এটা সর্বোচ্চ ব্যবহৃত এবং সর্বোচ্চ বার পরীক্ষায় আসছে, একটাই পরীক্ষায় আসবে EDTA। নিচের কোনটি এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, आंसर EDTA। আর আরেকটা এক্সট্রা জেনে রাখো যাদের মন চায় ED, এখন ভাই পুনরুক্ত বলবো অবশ্যই। EDTA মানে ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, EDTA। এটা হচ্ছে ইথিলিন ডাইয়ামিন, এটা কোন একলি হচ্ছে। তাহলে ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট EDTA এটা সবথেকে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট। তাহলে সবথেকে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট কোনটা, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট। মনে থাকবে কিলেটিং এজেন্টের কাজ কি, ধাতব আয়নের ক্রিয়া থেকে বাধা দেওয়া। আমরা বলছি আগেই যে ধাতব আয়নের ক্রিয়াকে প্রতিরোধ করে কে, কিলেটিং এজেন্ট। ক্লিয়ার? সবচেয়ে বেশি ব্যবহৃত কোনটা, EDTA। মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কি কি ছিল একটু মনে করি, BHA, BHT, TBHQ আর প্রোপাইল গ্যালেট। ওকে, তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট হচ্ছে EDTA। অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনগুলোর নাম লিখে ফেলো তো সবাই একটু। অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, আমি যে কোশ্চেনগুলো তোমাদের দিয়ে লেখাচ্ছি এগুলো হচ্ছে সবথেকে বেশি আসা প্রশ্ন, অর্থাৎ যাতে কমন কোশ্চেনগুলো আসলে অ্যাট লিস্ট ভুল না করো। অনলাইন ক্লাসের এফিসিয়েন্সি সবসময় কম হয়, তার মধ্যে সর্বোচ্চটুকু বের করে আনার একটু চেষ্টা করতেছি, আর কিছু না। তাহলে মোটামুটি ফুড প্রিজারভেটিভ আমাদের ক্লিয়ার।
অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনগুলোর নাম লিখতে বলছি, সব শর্টকাট মারতেছে, সেই সেই সবাই শর্টকাট। ACE সালফাইট, ভেরি গুড। পরীক্ষা হলো শর্টকাট লিখে দিয়ে এসো, মার্কস তো দিয়ে নে, আমারে সহ দিবে না মার্কস একবারে। খেয়াল কর, চারটা জিনিস সংরক্ষণে একবারে বলে দিব। ফল সংরক্ষণে ইউজ করব 0.25% সাইট্রিক অ্যাসিড, 0.25% সাইট্রিক অ্যাসিড আর 30 থেকে 40% চিনির দ্রবণ। তাহলে ফল সংরক্ষণে কি দিবা? 0.25% দিব সাইট্রিক অ্যাসিড আর 30 থেকে 40% দিব চিনির দ্রবণ। 0.25% সাইট্রিক অ্যাসিড আর 30 থেকে 40% চিনির দ্রবণ, এটা হচ্ছে ফল সংরক্ষণে দিব। সবজি সংরক্ষণে দিব 5% চিনি আর 2% লবণ। সবজিতে কি দিব বললাম বলো? 5% চিনি 2% লবণ। তাহলে সবজিতে দিলাম 5% চিনি 2% লবণ, ফলে দিছি 0.25% সাইট্রিক অ্যাসিড আর 30 থেকে 40% চিনি। বাকি আছে মাছ মাংস, দুইটাই সেম। মাছে দিব 2% লবণ আর 2% চিনি, আর মাংসতে দিব 2% লবণ 2% চিনি। সহজ না মনে রাখা? এটা কোনো ব্যাপার? কিন্তু এটা পরীক্ষায় নিয়মিত আসে, বোর্ডে 7-8 বার আসছে। বোর্ড কোশ্চেন খুললেই পাবা। সবচেয়ে বেশি সেটাই। ফল সংরক্ষণে কি ইউজ করা হয়? 0.25% সাইট্রিক অ্যাসিড। আমাদের সময় মেডিকেল কোশ্চেন যে মাছ সংরক্ষণে, মাছ মাংস সংরক্ষণে কি ইউজ করা হয়? 2% চিনি 2% লবণ, 2% চিনি 2% লবণ। সবজিতে কি দিব? 5% চিনি 2% লবণ। একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা, সব সময় লবণের থেকে চিনি বেশি অথবা সমান, কিন্তু কখনো কিন্তু লবণ বেশি হবে না। এটা একটু মাথায় ঢুকায় রাখবা, কারণ লবণ বেশি দিলে তো স্বাদ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটুকু মনে রাখলে হবে। তাহলে ফলে কি বললাম? 0.25% সাইট্রিক অ্যাসিড আর 30 থেকে 40% কি দ্রবণ? চিনির দ্রবণ। ওকে, সবাই ইনশাআল্লাহ এটা মনে রাখবো। সবথেকে বেশি ব্যবহৃত সবথেকে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্টের নাম লিখবা। সবথেকে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট, আসলে এটা বুলির মতো হয়ে গেছে তো অটোমেটিক বেরে, তোমাদের কাছে এটা সেরকমই হয়ে যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট বা একমাত্র কিলেটিং এজেন্ট যার নাম তোমার বলা লাগবে বা জানা লাগবে, সবাই একটু টাইপ করো, কিলেটিং এজেন্টের নাম লিখো। এবার শর্টে লিখতেই হবে, কিলেটিং এজেন্টের নামটা সবাই লিখো। মোটামুটি হচ্ছে আমাদের সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ পেজ শেষ। এরপর আমরা চলে যাব হচ্ছে টয়লেট্রিজ কসমেটিক্সে। লেস ইম্পর্টেন্ট টপিক পড়াই দিই। বাফারিং, আসলে কি বাফারিং হচ্ছে? বাফারিং তো হওয়ার কথা না আসলে। সাদিয়া জান্নাতুল, একটু নিজে চেক করো। ওকে, তেল নিয়ে শুধু অল্প কটা কথা, 3-4টা কথা, সবগুলা এই কসমেটিক্স নিয়ে আমি অল্প কিছু কথা বলবো, সবাই একবার একটু ঠান্ডা মাথায় শুনে নিব। তেল হচ্ছে দুই প্রকার তেল হয়, ডাবর আমলা হেয়ার অয়েল আর হার্বাল হেয়ার অয়েল। ডাবর আমলা হেয়ার অয়েল আর হার্বাল হেয়ার অয়েল। এই হার্বাল মানে ওই হার্বাল না, আর এই তেল মানে সেই তেল না যে তুমি হচ্ছে ওই কাজ করবা। এই তেল হচ্ছে মাথায় চুলে দেওয়া তেল। তো হচ্ছে হেয়ার অয়েল পড়তেছি না আমরা, হেয়ার অয়েল মানে চুলে দিতে হবে, ঠিক আছে? তো তেল হচ্ছে দুই প্রকার বললাম, ডাবর আমলা হেয়ার অয়েল আর হার্বাল হেয়ার অয়েল, ঠিক আছে? তো ডাবর আমলা হেয়ার অয়েল তৈরি হয় ডাব থেকে, অর্থাৎ ডাব বড় হয়ে কি হয়? ডাব বড় হয়ে নারকেল হয়, অর্থাৎ ডাবর আমলা হেয়ার অয়েল তৈরি হয় ডাব বা নারকেল থেকে। তাহলে ডাবর আমলা হেয়ার অয়েল তৈরি হয় কোথা থেকে? নারকেল থেকে। আর হার্বাল হেয়ার অয়েল তৈরি হয় বাতাস থেকে। কি থেকে বললাম? বাতাস থেকে। ভাই হতাশ হয়ে গেলাম, বাতাস থেকে কোনোদিন তেল বের করা সম্ভব? আসলেই সম্ভব না। এই বাতাস মানে হচ্ছে বাদাম তেল, তিল তেল, সূর্যমুখীর তেল। বাদাম তেল, তিল তেল, সূর্যমুখীর তেল। তাহলে হার্বাল হেয়ার অয়েল তৈরি হয় তিনটা জিনিস থেকে, বাদাম তেল, তিল তেল, সূর্যমুখীর তেল। ডাবর আমলা হেয়ার অয়েল তৈরি হয় হচ্ছে নারকেল থেকে। নারকেল থেকে মানে ডাব থেকে, ডাব বড় হয়ে নারকেল হয়, তাই এটুকু মনে রাখবা। আর তেলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ইউজ করা হয় TBHQ অথবা BHT কে, দুইটাকে ইউজ করা যায়। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কি ইউজ করি? TBHQ বা BHT, এটুকু মনে রাখিও। তেলে ইমালসিফায়ার হিসেবে অর্থাৎ কোমলতাদায়ক হিসেবে ইউজ করি অলিক অ্যাসিড। ইমালসিফায়ার হিসেবে কি ইউজ করি? অলিক অ্যাসিড। তাহলে তেলে ইমালসিফায়ার কোনটা? অলিক অ্যাসিড। ডাবর আমলা হেয়ার অয়েল তৈরি করি কি থেকে? নারকেল থেকে। হার্বাল হেয়ার অয়েল তৈরি করি বাতাস থেকে। বাতাস মানে বাদাম তেল, তিল তেল, সূর্যমুখীর তেল। মোটামুটি আমাদের তেল ক্লিয়ার। তেল এটুকু রাখলে মনে থাকবে, আর তেল তো এমনিতেই সোজা। এরপরে পাউডার নিয়ে একটু বলি। পাউডার আছে হচ্ছে
দুই প্রকার পাউডার আছে, ট্যালকাম পাউডার আর বেবি পাউডার। ট্যালকাম পাউডার আর বেবি পাউডার। ছোটবেলায় পাউডার ফ্লোরের উপর দিয়ে যারা হচ্ছে স্লিপ খাও নাই, সুসুরি খাও নাই, ঠাস ঠাস করে পড়ো নাই, বা ক্যারামের উপর পাউডার দিয়ে খেলা নাই, তাদের ছোটবেলা আসলে পড়তে পড়তেই গেছে। তো হচ্ছে এই ট্যালকাম পাউডার আমি হচ্ছে এই কাজ করতাম। তো ট্যালকাম পাউডার নাম হইছে, ট্যালকাম পাউডার নাম হইছে ট্যাল্ক থেকে। ট্যালকাম পাউডার নাম আসছে ট্যাল্ক থেকে, মানে ট্যালকাম পাউডারের প্রধান উপাদান হচ্ছে ট্যাল্ক। তাহলে ভাই বেবি পাউডারের প্রধান উপাদান কি? এই যখন জিজ্ঞেস করব সবাই উত্তর দিয়ে শুরু করবে বায়া বোরিক অ্যাসিড, বায়া বোরিক অ্যাসিড, বায়া বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড। না, বেবি পাউডারের প্রধান উপাদান হচ্ছে ট্যাল্ক। তাহলে হোক ট্যালকাম পাউডার হোক বেবি পাউডার, দুইটারই প্রধান উপাদান হচ্ছে ট্যাল্ক। ট্যাল্কের সংকেত কি? খুবই ইম্পর্টেন্ট, 3টা ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা সিলিকন আর 2টা পানি। তাহলে 3টা ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা সিলিকা আর পানি, 3টা ম্যাগনেসিয়াম, 4টা সিলিকা, পানি। এটা দিয়ে কি তৈরি করছি বললাম? ট্যাল্ক। তাহলে বেবি পাউডারের ক্ষেত্রেও সেম। তাহলে হোক ট্যালকাম পাউডার হোক বেবি পাউডার, দুইটারই প্রধান উপাদান কি? ট্যাল্ক। ঠিক আছে? তাহলে 3টা ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা সিলিকন ডাইঅক্সাইড আর কি বললাম? পানি। এটা হচ্ছে কার সংকেত বললাম? ট্যালকের। এখন ট্যালকাম পাউডারে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে জিঙ্ক স্টিয়ারেট। ট্যালকাম পাউডারে অ্যান্টিঅক্সিডেন্ট কি বললাম? জিঙ্ক, সরি অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হচ্ছে, অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হচ্ছে জিঙ্ক স্টিয়ারেটকে। ট্যালকাম পাউডারে অ্যান্টিসেপটিক হচ্ছে জিঙ্ক স্টিয়ারেট, আর বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হচ্ছে বোরিক অ্যাসিড। এই জায়গাটা হচ্ছে আমাদের ভুল হয়। বেবি পাউডারের প্রধান উপাদান আসলেও আমরা দেখাই বোরিক অ্যাসিড। কোশ্চেনে শুধু কথা বেবি পাউডার নিয়ে কি চলে আসা বোরিক অ্যাসিড, বাই বোরিক অ্যাসিড, বাই বোরিক অ্যাসিড, ওকে বাই বোরিক অ্যাসিড, ঠিক আছে বাই বোরিক অ্যাসিড। না, বোরিক অ্যাসিড না, বেবি পাউডার মানেই বোরিক অ্যাসিড না। বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হচ্ছে বোরিক অ্যাসিড, আর বেবি পাউডারের প্রধান উপাদান হচ্ছে ট্যাল্ক। ট্যাল্ক বেবি পাউডার হোক ট্যালকাম পাউডার হোক, দুইটারই প্রধান উপাদান 3টা ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা সিলিকা আর পানি। এটা কি? ট্যাল্কের প্রধান উপাদান। তাহলে ট্যাল্কের সংকেত কি বললাম? 3টা ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা সিলিকা আর পানি। বেবি পাউডার ট্যালকাম পাউডারের ক্ষেত্রে অ্যান্টিসেপটিক হচ্ছে জিঙ্ক স্টিয়ারেট, আর বেবি পাউডারের ক্ষেত্রে অ্যান্টিসেপটিক হচ্ছে বোরিক অ্যাসিড। আশা করি মনে থাকবে, এটা পারতে হবে। ঠিক আছে? তেলে ইমালসিফায়ার হিসেবে কি ইউজ করা হয়? তেলে ইমালসিফায়ার কোনটা একটু আগে বলে আসছি, ভুলে গেছে সবাই শিওর? একটু মনে করো তো, তেলে ইমালসিফায়ার কমেন্ট করো। এই তো তেলে চুলেও কি সবাই বরিক অ্যাসিড মারবা নাকি? ভাব সত্য কারো ভালো না, দেখতেছি চুলেও বরিক অ্যাসিড কমেন্ট করা শুরু করতেছো। তেল চুলে ইমালসিফায়ার মানে তেলের মধ্যে ইমালসিফায়ার হিসেবে কি দিব? তাতেও বরিক অ্যাসিড দিয়ে দিবা? তেলে ইমালসিফায়ার কি আর হচ্ছে ট্যালকাম পাউডারে অ্যান্টিসেপটিক কি, দুইটা কোশ্চেন আলাদা। একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করি, ঠিক আছে? এটুকু একটু মনে রাখবো। এরপরে আমরা একটু কলয়েড সাসপেনশন ক্রিস্টালয়েড পড়ে আসি। এই জায়গাটা সবাই আমরা বুঝি না, ম্যাক্সিমাম আমরা ভুল করি। খুব ছোট ছোট কণা, খুবই ছোট আকারে, খুবই ছোট, 0.2 ন্যানোমিটারের কম আকারে, 0.2 ন্যানোমিটারের কম হলে তাকে আমি বলি ক্রিস্টালয়েড। 0.2 ন্যানোমিটারের কম হলে তাকে বলি ক্রিস্টালয়েড। 0.2 থেকে 500 ন্যানোমিটারের লেভেলে হলে তাকে বলি কলয়েড। অর্থাৎ বড় ক্রিস্টালয়েড ছোট, আর 500 ক্রস করে গেলে তাকে বলি সাসপেনশন। তাহলে 500 এর উপরে গেলে সাসপেনশন, 0.2 থেকে 500 এর মধ্যে, 0.2 থেকে 500 এর মধ্যে তাহলে বলবো কলয়েড, আর 0.2 এর কম তাহলে বলবো ক্রিস্টালয়েড। তাহলে যারা ক্রিস্টালয়েড এরা অনেক ছোট, এরা পানিতে দ্রবীভূত হয়, অর্থাৎ এরা কি তৈরি করে? দ্রবণ তৈরি করে। তাহলে দ্রবণ তৈরি করে কারা? ক্রিস্টালয়েড। দ্রবণ তৈরি করে কারা? ক্রিস্টালয়েড। কলয়েড তাহলে কি করে? কলয়েডের কাজ কি বা কলয়েডের উদাহরণ কি? ভাই ডেইরি প্রোডাক্ট হিসেবে যা চিনো, ডেইরি প্রোডাক্ট গুলা সবাই কলয়েড। দুধ, মাখন, বাটার, এই ডেইরি প্রোডাক্ট গুলো সব কি বললাম? কলয়েড। এর আগে আমি বলে আসছি যে দ্রবণ, দ্রবণ মানে 0.2 এর কম যা তারাই হচ্ছে দ্রবণ, এরা হচ্ছে ক্রিস্টালয়েড। আর 500 এর উপরে গেলে সব হচ্ছে সাসপেনশন। তাহলে দ্রবণের উদাহরণ কি? লবণ পানি। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ একটা ক্রিস্টালয়েডের উদাহরণ একটা পড়লাম। কলয়েডের উদাহরণ বললাম সব ডেইরি প্রোডাক্ট, দুধ, মাখন,
বাটার, একটা লাগবে মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটা পরীক্ষায় আসে, ঠিক আছে, খুব বেশি পরীক্ষায় আসে যে মিল্ক অফ ম্যাগনেসিয়া কিসের উদাহরণ। মিল্ক মানে ডেইরি প্রোডাক্টের একটা ভাব পাচ্ছ, তার মানে অবশ্যই কি কলয়েড, অর্থাৎ মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেতটাও লাগবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর পানি। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর পানি মিলে কি তৈরি করে মিল্ক অফ ম্যাগনেসিয়া। তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর পানি। মিল্ক অফ ম্যাগনেসিয়া একটা কি বললাম কলয়েড। কলয়েডের আকার কত হবে 2 থেকে 500। কলয়েডের আকার কত বলছি 2 থেকে 500। আর ক্রিস্টালয়েডের আকার কত বলছি 0.2 এর কম। আর পয়েন্ট খেয়াল করো। এরপর সাসপেনশনে চলে আসি। সাসপেনশন হচ্ছে 500 ন্যানোমিটারের বেশি আকার হবে। 500 বেশি হলে তাকে বলবো সাসপেনশন। সাসপেনশনের উদাহরণ কি কি আছে রক্ত সাসপেনশনের উদাহরণ, ওকে, কলেরা ভ্যাকসিন সাসপেনশন, ঠিক আছে। তো ছোটবেলায় আমি হচ্ছে খুব কালো ছিলাম, তো আমার নাম বাবা মা রাখছিল হচ্ছে আলামিন। আমার নাম আলামিন রাখলো, কিন্তু হচ্ছে এলাকার মানুষজন আমি কালো ছিলাম বলে আমাকে কালামিন বলে ডাকতে শুরু করলো। তারপর থেকেই আমার নাম হয়ে গেল এলাকায় কালামিন। আমার নাম ছিল আলামিন কিন্তু সবাই বলতো কি কালামিন। এটা নিয়ে আমার জীবনে খুব কষ্ট ছিল। আসলে অন্ধকারে সন্ধ্যা হওয়ার পর আমাকে কেউ দেখতেই পাইতো না, মানে আমি যে কোনো জায়গায় লুকোচুরি খেলতে গেলে আমি পাশে দাঁড়িয়ে থাকলেও আমার খুঁজে পাইতো না, এতই কালো ছিলাম। মানে ভাবো কালো কোন লেভেলের কালো হইলে আমার কেউ দেখতেই পাইতো না। ভাবো লুকোচুরি খেলায় সবসময় আমি ফার্স্ট হতাম, আমাকে কখনো চোর বানাইতেই পারতো না, কারণ কেউ খুঁজেই পাইতো না। তো আমার নাম কালামিন ছিল বলে আমার আম্মু রাগে দুঃখে নিজে সায়েন্টিস্ট হয়ে গেল। সায়েন্টিস্ট একটা লোশন আবিষ্কার করলো, যে লোশনের নাম দিল কালামিন লোশন। কালামিন লোশন ঠিক না, ক্যালামিন লোশন। এই ক্যালামিন লোশন লাগায়ে আমি এখন সবার দৃষ্টিগোচর। আমি এখনো কালো, কিন্তু এখন আমি তোমার আমাকে দেখতে পাও, কিন্তু আগে তোমরা আমাকে দেখতেও পাইতা না। এই ক্যালামিন লোশন লাগানোর পর আমি ভিজিবল হয়েছি, তার আগে ইনভিজিবল ছিলাম। তাহলে রক্ত গেল কলেরা ভ্যাকসিন, রক্ত কলেরা ভ্যাকসিন ক্যালামিন লোশন। ইম্পর্টেন্ট লাইন যেটা জাতীয়ভাবে পরীক্ষায় আসে, এটা সবথেকে বেশি আসা কোশ্চেন। অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহার করা হয় কোনটা? অ্যানসার বেরিয়াম সালফেট। অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহার করা হয় কোনটা? বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট কি লোশন বললাম? ক্যালামিন লোশন। রক্ত কলেরা ভ্যাকসিন। তাহলে সাসপেনশনের উদাহরণগুলো পারবো মোটামুটি, রক্ত কলেরা ভ্যাকসিন ক্যালামিন লোশন বেরিয়াম সালফেট। ক্লিয়ার? ঠান্ডা মাথায় রক্ত কলেরা ভ্যাকসিন ক্যালামিন লোশন বেরিয়াম সালফেট। সাসপেনশন কেন নাম হইছে? যদি এদের কোনো দ্রবণের ভিতর রাখা হয় তাহলে এরা অধক্ষিপ্ত হয়। যারা অধক্ষিপ্ত হয় তারা সাসপেনশন, যারা জমাট বাঁধে তারা কলয়েড। জমাট বাঁধে মানে কোয়াগুলেশন হয়, অর্থাৎ কোন দ্রবণ থেকে কোনো কিছু জমাট বাঁধলে সেই প্রক্রিয়ার নাম কোয়াগুলেশন। জমাট বাঁধার পর এটাকে সরাই আনলে যেটা থেকে গেল এটা অধক্ষেপ, এটা হচ্ছে সাসপেনশন। তাহলে অধক্ষেপ হয় সাসপেনশনে, জমাট বাঁধে কোয়াগুলেশনে। জমাট বাঁধে কোয়াগুলেশনে, অধক্ষেপ হয় সাসপেনশনে। ভুল করলেই শেষ। সবথেকে ছোট ছোট কুটি 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 একটু ছোট ছোট গুলো মিলে তৈরি করছে ক্রিস্টালয়েড, যেটা দ্রবণ। একদম ছোটগুলো মিলে ক্রিস্টালয়েড, যেটা দ্রবণ। এর থেকে বড়গুলো মিলে কলয়েড, যেটা জমাট বাঁধে, প্রক্রিয়ার নাম কোয়াগুলেশন। আর যেটা অধক্ষেপ তৈরি করে ওটার নাম হচ্ছে সাসপেনশন। সাসপেনশনের উদাহরণ বলছি রক্ত, কলেরা ভ্যাকসিন, ক্যালামিন লোশন। আর অন্ত্রের ইমেজিং কাজে ইউজ করা হয় বেরিয়াম সালফেট। অন্ত্রের ইমেজিং কাজে ইউজ করা হয় বেরিয়াম সালফেট, যেটা একটা অন্ত্রের ইমেজিং কাজে ইউজ করা হয় বেরিয়াম সালফেট, যেটা একটা সাসপেনশন। সবাই মনে রাখবা, সবাই, খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট। মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত কি বলছিলাম? সবাই মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেতটা একটু কমেন্ট করো। মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত কি ছিল একটু কমেন্ট করো সবাই। সবাই মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত কমেন্ট করো। মিল্ক অফ ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলছে। ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে পানি অ্যাড করছে। ওকে, মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত সবাই লিখে ফেলো। অনিমেষ দাস আকাশ, সাদিকা ফারনাজ ফিজা, বিজ্ঞ, জয়ন্ত শতদল, ফারহানা তাসনিম আপু, ইসরাত জেরিন। আচ্ছা, সবাই কমেন্ট করছো মোটামুটি, সবাই পারো।
মিল্ক অফ ম্যাগনেসিয়া একটা কলয়েড ছিল না সাসপেনশন ছিল? মিল্ক অফ ম্যাগনেসিয়া কলয়েড না সাসপেনশন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে কলয়েড, আর অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট সাসপেনশন। যদি দুইটা কোশ্চেন আসে এটাই আসবে। তিনটা লাইন বলে দেই, এটা একদম মিশের মতো মনে রাখবা। দুধ ইমালশন, দুধ ইমালশন, মিল্ক অফ ম্যাগনেসিয়া কলয়েড আর বেরিয়াম সাসপেনশন। এটা মইনুল ভাইয়ের গ্যারান্টি যে এটা প্রতি বছর কোনো না কোনো ভর্তি পরীক্ষায় এক জায়গায় না এক জায়গায় আসবেই। ইমালশন কোনটা, কলয়েড কোনটা, মিল্ক অফ ম্যাগনেসিয়া, আর সাসপেনশন কোনটা, বেরিয়াম সালফেট। এটা আসবেই, আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ। এরপর সবাই একটু দুধ নিয়ে হালকা পাতলা পড়াশোনা করে আসি তোমাদের। আচ্ছা একটা বিষয় বাদ দিয়ে গেছি, হার্ডি সুলজের নিয়ম। হার্ডি সুলজের নিয়ম আছে কোয়াগুলেশনের। কোয়াগুলেশনের নিয়ম আছে, কি নিয়ম বললাম? হার্ডি সুলজের নিয়ম। তো হার্ডি সুলজের নিয়মে বলছে কোন আয়নের কোয়াগুলেশন ক্ষমতা বেশি, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, নাকি আয়রন 3 প্লাস? চারটা আয়ন দিয়ে দিছে, মনে করো এক কোশ্চেনে সব বুঝা। হার্ডি সুলজের নিয়ম অনুযায়ী মনে রাখবা, যে ছোট তার ক্ষমতা বেশি, যার চার্জ বেশি তার ক্ষমতা বেশি। সোজা কথা, ফাজারের নীতি মনে আছে? চার্জ যত বেশি হয় ক্যাটায়ন যত ছোট হয়। হার্ডি সুলজের নিয়মও তাই, কোয়াগুলেশন ক্ষমতাও সেম। চার্জ বেশি হওয়া লাগবে, মানে এর ক্ষমতা কম, এর ক্ষমতা কম, দুইজনের চার্জ সমান, তাহলে হয় অ্যালুমিনিয়াম নয় আয়রন, এই দুইটা যে কোনো একটার ক্ষমতা বেশি। চার্জ কি হওয়া লাগবে বলছি? বেশি। আকার কি হওয়া লাগবে? ছোট। জানি অ্যালুমিনিয়ামের আকার ছোট আয়রনের চেয়ে, তাহলে आंसर কি আলটিমেটলি ক্লিয়ার? তাহলে হার্ডে কথা ক্লিয়ার, চার্জ বেশি কোয়াগুলেশন ক্ষমতা বেশি। চার্জ কম কোয়াগুলেশন ক্ষমতা কম, আকার কোয়াগুলেশন ক্ষমতা বেশি, আকার বড় কোয়াগুলেশন ক্ষমতা কম। এটুকু মনে রাখলেই হবে। দুধ নিয়ে অল্প একটু পড়াশোনা করব। তোমরা অনেকে বলে যে দুধ খাও কি জন্য? ভিটামিন ডি এর অভাব পূরণ করার জন্য দুধ খাই। দুধ কেন খাই? ভিটামিন ডি এর অভাব পূরণ করার জন্য। ওটা দিবা একটা চর। ভিটামিন ডি না, দুধে ভিটামিন এ বেশি থাকে। দুধে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন এ। দুধ কি জ্বালায় খাও না কাঁচা খাও? নরমালি আমি তো জ্বালানো দুধ খাই, আর জ্বালানো দুধে ভিটামিন সি থাকে না। তাহলে ভিটামিন সি জ্বালানো দুধে, দুধ ফুটালে ভিটামিন সি থাকে। বেসিক কথা একটু মনে রাখবা, দুধে নরমালি সবথেকে বেশি থাকে কি? ভিটামিন এ। দুধে ভিটামিন এ ভিটামিন বি বেশি থাকে, দুধ ফুটালে ভিটামিন সি থাকে না। দুধে সব প্রকার ভিটামিন থাকে। এখন দুধ কি দিয়ে খাবা? দুধ কি এমনি খাবা নাকি কিছু দিয়ে ভিজায় খাবা? অবশ্যই দুধ খাইতে হলে সাথে কি খেতে হবে? পাকা কলা লাগবে। পাকা কলা ছাড়া দুধ খেয়ে মজা আছে বলো? তাই দুধে পাওয়া যায় পাকা কলা। এই উল্টাপাল্টা দিকে কেউ ভাববা না, খুব নরমাল স্বাভাবিক কথা বলছি। দুধ দিয়ে পাকা কলা খাইতে হয়, নট পাকা কলা দিয়ে দুধ খাবা, দুধ দিয়ে পাকা কলা খাবা। খেয়াল করো, পাকা কলা, কতে পটাশিয়াম, কতে ক্যালসিয়াম, আর কলাতে ক্লোরিন। তাহলে দুধে তিনটা আয়ন বেশি থাকে, কি কি? পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন। একদম বেদ বাক্যের মতো মুখস্থ করো, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন। দুধে কয়টা আয়ন বেশি থাকে? তিনটা। কোন ভিটামিন সর্বোচ্চ থাকে? ভিটামিন এ। ঠিক আছে? কোশ্চেন হয়, কার দুধে কার্বোহাইড্রেট বেশি, কার দুধে প্রোটিন বেশি, কার দুধে লিপিড বেশি বা চর্বি বেশি? কার্বোহাইড্রেট বেশি কার দুধে, লিপিড বেশি কার দুধে, চর্বি বেশি কার দুধে? মনে রাখবা, মানুষের ক্ষেত্রে কার্বোহাইড্রেট বেশি, ভেড়ার ক্ষেত্রে প্রোটিন বেশি, আর মহিষে চর্বি বেশি। তাহলে মানুষের ক্ষেত্রে কার্বোহাইড্রেট বেশি, ভেড়ার ক্ষেত্রে প্রোটিন বেশি, আর মহিষে লিপিড বেশি। এটুকু মনে রাখলে হবে। চর্বি বেশি কার? মহিষের। প্রোটিন বেশি কার? ভেড়ার। কার্বোহাইড্রেট বেশি কার? মানুষের। ঠিক আছে? দুধে কোন কোন আয়ন পাওয়া যায়? পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন। পাকা কলা, আমি জানি সব ভুলে গেলেও তোমরা এটা ভুলবা না। পটাশিয়াম, ক্যালসিয়াম আর কি বললাম? ক্লোরিন। দুধে সবথেকে বেশি পাওয়া যায় কোন আয়ন? ভিটামিন এ। কোনটা নষ্ট হয়? ভিটামিন সি। ক্লিয়ার? কমেন্ট করো। অন্ত্রের ইমেজিং কাজে ইউজ করা হয় কোন সাসপেনশন? অন্ত্রের ইমেজিং কাজে ইউজ করা হয় কোন সাসপেনশন? কমেন্ট করো।
ব্যালন্সটা ইংরেজি কাজে ইউজ করা হয় বেরিয়াম সালফেট সাসপেনশন। দুধ হচ্ছে এক প্রকার ইমালশন, মনে করাই দিলাম আরেকবার। আচ্ছা, দুইটা টপিক বাকি আছে, একটু গ্লাস ক্লিনার টয়লেট ক্লিনার নিয়ে কথাবার্তা আছে আর ভিনেগার নিয়ে কিছু কথাবার্তা আছে। খেয়াল করো, যদি চান্স না পাও তাহলে ছেলেদের জীবন যাবে টয়লেট ক্লিনার নিয়ে কাজ করতে করতে, আর মেয়েদের জীবন যাবে গ্লাস ক্লিনার নিয়ে কাজ করতে করতে। শ্বশুর বাড়ি যাবা, থালা বাসন মাজবা না, তা কি হবে? আর ছেলেরা রিক্সা তো আগে কিনে দিত বাপ মা, এখন তো রিক্সাও কিনে দিবে না, আলটিমেটলি দিন শেষে সুইপারের কাজই করতে হবে। তাই তোমার তো টয়লেট ক্লিনার হইতেই হচ্ছে। তো ছেলেদের হইতে হবে টয়লেট ক্লিনার, মেয়েদের হইতে হবে গ্লাস ক্লিনার। খেয়াল করো, তো গ্লাস ক্লিনারে গ্লাস যেহেতু কাঁচ, আর টয়লেট ক্লিনারে পরিষ্কার করতে হয় সিরামিক, কিন্তু টয়লেট ক্লিনার সিরামিক, তীব্র ক্ষার সহনশীল ক্ষমতা আছে সিরামিকের, কিন্তু গ্লাসের তীব্র ক্ষার সহনশীল ক্ষমতা নাই। কাচের কিন্তু ক্ষয় হয়ে যায় তীব্র ক্ষার দিলে। তাই গ্লাস ক্লিনার ইউজ করব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা আলটিমেটলি বলতে গেলে 35 থেকে 40% অ্যামোনিয়া দ্রবণ, একে বলে লিকার অ্যামোনিয়া। 35 থেকে 40% অ্যামোনিয়া দ্রবণকে কি বলে? লিকার অ্যামোনিয়া। 35 থেকে 40% অ্যামোনিয়া দ্রবণকে বলে লিকার অ্যামোনিয়া। গ্লাস ক্লিনারে আমি ইউজ করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, টয়লেট ক্লিনারে ইউজ করি যেহেতু তীব্র ক্ষার সহনশীল, তাই ডাইরেক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই কিসে? টয়লেট ক্লিনারে। আর গ্লাস ক্লিনারে দিই কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন টয়লেট ক্লিনারে অতি উদ্বায়ী দ্রাবক, টয়লেট ক্লিনারে উদ্বায়ী দ্রাবক হিসেবে অ্যালকোহল ইউজ করা হয়। এটা কোশ্চেন হয়, টয়লেট ক্লিনারে উদ্বায়ী দ্রাবক হিসেবে কোনটা ইউজ করা হয়? অ্যানসার হচ্ছে অ্যালকোহল। কি অ্যালকোহল? ইথিলিন গ্লাইকল। এটা মনে রাখলে হচ্ছে। তাহলে টয়লেট ক্লিনারে অতি উদ্বায়ী দ্রাবক হিসেবে অ্যালকোহল ইউজ করা হয়। আর গ্লাস ক্লিনারে গ্লাস ক্লিনারে বলছি, উল্টে গেছে, একটু ক্লিয়ার করি। গ্লাস ক্লিনারে অতি উদ্বায়ী দ্রাবক হিসেবে ইথিলিন গ্লাইকল বা অ্যালকোহল ইউজ করা হয়। অ্যালকোহল ইউজ করা হয় গ্লাস ক্লিনারে। আর টয়লেট ক্লিনারে তো অনেক জীবাণু আছে, অনেক জীবাণু আছে। তাহলে অনেক জীবাণু থাকার কারণে টয়লেট ক্লিনারে জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয় ফেনল। তাহলে জীবাণুনাশক হিসেবে টয়লেট ক্লিনারে কি ইউজ করি? ফেনল। গ্লাস ক্লিনারে উদ্বায়ী দ্রাবক হিসেবে অ্যালকোহল ইউজ করি। গ্লাস ক্লিনারে দেই অ্যালকোহল, টয়লেট ক্লিনারে জীবাণুনাশক হিসেবে দেই ফেনল। টয়লেট ক্লিনারে ইউজ করি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর গ্লাস ক্লিনারে ইউজ করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? দুধে কোন কোন আয়ন বেশি পাওয়া যায়? একটু লিখো তো সবাই, ইম্পর্টেন্ট কোশ্চেন, অনুষ্ঠানটিতে আসছে, বোর্ডেও আছে। দুধে বেশি পাওয়া যায় কোন কোন আয়ন? সবাই একটু কমেন্ট করো, দুধে কোন কোন আয়ন বেশি পাওয়া যায়? দুধে কোন কোন আয়ন বেশি পাওয়া যায়, এটা কোশ্চেন, সবাই কমেন্ট করো। উই আর অফ টু আওয়ার লাস্ট টপিক, চলে আসছি। ওকে, তানিয়া কমেন্ট করছে, অদিত মেহরা, রিচি কমেন্ট করছে, জয়তী কমেন্ট করছে। ওকে, আমরা শেষ করব ভিনেগার। তো যারা ডায়েট করে, অর্থাৎ যারা মোটা, এদের হচ্ছে ভিনেগার সম্পর্কে ভালো আইডিয়া আছে তোমার আমার থেকে। ভিনেগার আছে দুই প্রকার। ভিনেগারটা সবাই সোজা করে পড়াই, বুঝছো? একদম কিভাবে তৈরি করে সোজা করে বলতে বলতে যায়। আমি আজকে উল্টা করে বলতে বলতে আসবো, ভিনেগারটা আমি উল্টা করে পড়াবো। তো ভিনেগার আছে দুই প্রকার, একটা হচ্ছে মল্ট ভিনেগার, আরেকটা হচ্ছে মাদার ভিনেগার। মল্ট ভিনেগার, মাদার ভিনেগার, যারা ডায়েট করে তারা জানে ভিনেগারের গায়ে উইথ দা মাদার যেটা লেখা থাকে ওটা হচ্ছে তাদের খাইতে হয়। তো খেয়াল করো, তাহলে ভিনেগারে আমি দুইটা পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে মল্ট ভিনেগার আর একটা হচ্ছে মাদার ভিনেগার। ঠিক আছে? তো ভিনেগার মানে কি? অ্যাসিটিক অ্যাসিড। কত পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড? 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড। তাহলে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডকে আমি কি বলতেছি? ভিনেগার। 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডকে বলতেছি ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিড কার থেকে তৈরি হবে? অ্যালকোহল থেকে। খেয়াল করো, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছি কার থেকে? অ্যালকোহল থেকে। অ্যালকোহল তৈরি হবে কার থেকে?
অ্যালকোহল তৈরি হবে কোনো কার্বোহাইড্রেট থেকে, বা অ্যালকোহল তৈরি হবে শুধু কথা জারণ প্রক্রিয়ায়, সরি গাজন প্রক্রিয়ায়। অ্যালকোহল তৈরি হয় গাজন প্রক্রিয়ায়, ফার্মেন্টেশনে, আর ফার্মেন্টেশনের এনজাইম হচ্ছে জাইমেস। তাহলে আমার কথা কি, অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার এটা তৈরি হবে কোনো অ্যালকোহল থেকে, আর সেই অ্যালকোহল ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় তৈরি হয়। গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয় কোথা থেকে? দুইটা সোর্স আছে, একটা সোর্স হচ্ছে চিনি, আর একটা সোর্স হচ্ছে বার্লি। যদি বার্লি থেকে তৈরি হয়, তাহলে তার নাম হয় মল্ট ভিনেগার, আর চিনি থেকে তৈরি হলে তার নাম হয় মাদার ভিনেগার। জিনিসটা একটু কঠিন, আমাকে একটু আসতে দাও গোড়া থেকে। এই যে হচ্ছে ভিনেগার, CH3COOH 6 থেকে 10%, এটা তৈরি হবে অবশ্যই ইথানল থেকে। ইথানল থেকে ভিনেগার তৈরি করব, ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতেছি, তাই এখানে যে প্রভাবকটা আমি ইউজ করব সেটার নাম হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। তাহলে ইথানল থেকে অ্যাসিটোব্যাক্টরের কারণে তৈরি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই ইথানলটা তৈরি হওয়ার সোর্স দুইটা, একটা হচ্ছে বার্লি থেকে আর একটা হচ্ছে চিনি থেকে। যদি চিনি থেকে তৈরি হয় তাহলে নাম মাদার ভিনেগার, আর যদি বার্লি থেকে তৈরি হয় তাহলে নাম মল্ট ভিনেগার। চিনি থেকে তৈরি হলে অর্থাৎ খেজুরের রস থেকে তৈরি হলে মাদার ভিনেগার, বার্লি থেকে তৈরি হলে মল্ট ভিনেগার। ভিনেগার মানে কয় পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড? 6 থেকে 10%। ভিনেগারের pH কত? 4.74। আশা করি আমরা সবাই মাদার ভিনেগার আর মল্ট ভিনেগারের পার্থক্য পারবো। সবাই মাদার ভিনেগার আর মল্ট ভিনেগার, তার মানে সবাই আমাকে এটা বলো যে যদি সুক্রোজ থেকে আমি তৈরি করি, সুক্রোজ থেকে যদি ভিনেগার তৈরি করি, সেটা কোন ভিনেগার হবে? মাদার ভিনেগার না মল্ট ভিনেগার? লাস্ট কোশ্চেন, সুক্রোজ থেকে ভিনেগার তৈরি করলে এটা কি হবে? মাদার ভিনেগার না মল্ট ভিনেগার? একটু কমেন্ট করো, সবার কমেন্টগুলো দেখতে থাকি। চিন্ময় দেবনাথ ভাই, টয়লেট ক্লিনারের জীবাণুনাশকটা কি একটু বলিয়েন। টয়লেট ক্লিনারের জীবাণুনাশক হচ্ছে ফেনল। টয়লেট ক্লিনারের জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয় ফেনল। ওকে, মাদার ভিনেগার, মল্ট ভিনেগার এবার ঘুলাইছে অনেকে। কোশ্চেন ছিল সুক্রোজ থেকে, সুক্রোজ মানে চিনি, চিনি থেকে তৈরি করলে কি হবে? মাদার ভিনেগার না মল্ট ভিনেগার? সহজ কোশ্চেন। সবাই মার নাম কমেন্ট করতেছে। দিনে কয়বার সুন্দর করে মা বলে ডাকো ঠিক নাই, সবাই কমেন্ট বক্সে মাদার মাদার শুরু করছে। মাদারের পর ভিনেগারটা তো লিখবা, মাদার ভিনেগার। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই যেটুকু পড়াইছি আমার মনে হয় মোটামুটি তোমাদের মধ্যে একটা কনসেপ্ট গ্রো করছে এট লিস্ট, যে হ্যাঁ ভাইয়া এই এই জায়গাগুলো লাগে, এই জিনিসগুলো পড়তে হবে। একটু সবাই ঠান্ডা মাথায় দেখে পড়ে নিবা। আরেকটা বিষয় হচ্ছে অনেকে টিউটরের জন্য যারা রিকোয়েস্ট করছিলা, সবাইকে মোটামুটি টিউটর আমরা প্রোভাইড করে দিছি। এখনো যারা টিউটর পাওনি তারা আবার যোগাযোগ করবে, আমি কাইন্ডলি হচ্ছে ম্যানেজ করে দিব, এটা সমস্যা নেই। আর হচ্ছে এই অধ্যায়ের পিডিএফ ইনশাআল্লাহ গ্রুপে আপলোড করে দেওয়া হবে, টিএমসি স্কলারস আইডি আপলোড করে দিবে, আশা করা যায় কয়েক ঘন্টার মধ্যে সবাই পড়ে ফেলবা ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে শিহাব ভাই বা সিয়াম ভাইয়ের সাথে তোমাদের দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবা, ভালো থাকবা, টাটা।